ফাইনালি দেশে ঢোকার সর্বশেষ প্রস্তুতি নিয়েছেন শেখ হাসিনা। দেশে ফিরতে কলকাতা থেকে কেটেছেন বিমানের টিকিট। ঈদের আগেই দেশে ঢুকবে হাসিনা। এরই মধ্যে দাব ওঠে নিয়ে রাজপথে নামতে শুরু করেছে আওয়ামী লীগ ছাত্রলীগের কোটি কোটি নেতাকর্মী। কেয়ামত শুরু হতে যাচ্ছে ঢাকায়। ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তিনি এমনকি এটাও বলেছেন খুব শীঘ্রই আওয়ামী লীগ ফিরবে। একেবারেই হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন তৌহিদ হোসেন। সম্ভবত তৌহিদ হোসেন বুঝতে পারছেন হাওয়া বদলে যাচ্ছে, মানুষ জবাবদিহিতা চাইছে। তৌহিদ হোসেনরা সম্ভবত কিছুটা শঙ্কিত, কিছুটা উদ্বিগ্ন যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে। এর আগের সরকার 15 বছর 6 মাস সময় পেয়েছে, এই সরকার 5 মাস সময় পাবে কিনা এটা নিয়ে তো ভয় লাগছে এখন। কারণ 3 মাস যেতে না যেতেই যেই সরকারের প্রধানকে ভুয়া ভুয়া শুনে গাড়িতে গিয়ে লুকাতে হয়, সেই সরকার আর কয় মাস চলতে পারবে এই দেশে? এটা তো একটা প্রশ্ন। যারা জুলাই আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, যারা জুলাই আন্দোলন পরবর্তী ইউনূসের শাসনামলের সর্বোচ্চ সুবিধাভোগী, এদেরকে বাংলাদেশের মানুষ যেখানেই পাচ্ছে সেখানেই বেধড়ক পেটাচ্ছে, যেখানেই পাচ্ছে সেখানেই লাঞ্ছিত করছে, সেখানে তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার খবরে উত্তাল। এরই মাঝখানে স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিগত সরকার 15 বছর 6 মাস টিকে ছিল, কিন্তু বর্তমান সরকার 5 মাসও টেকে কিনা এতে সন্দেহ রয়েছে তার। দর্শক মণ্ডলী, তার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? অর্থাৎ আপনার কাছেও কি এমন মনে হচ্ছে বিএনপি সরকার আর বেশি দিন টিকতে পারবে না? দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক জানতে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কবে দেশে ফিরতে চলেছে, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটকের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ কথা বলবো। ডক্টর ইউনূস আমলের যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, প্রফেশনাল ডিপ্লোম্যাট জনাব তৌহিদ হোসেন, তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে তিনি হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। তিনি বলেছেন, ইউনূস সরকার আমলে 3 বার তিনি পদত্যাগের চেষ্টা করেছেন, তাকে পদত্যাগ করতে দেওয়া হয়নি। তিনি বলেছেন, বাংলাদেশের সরকার পরিবর্তন, রেজিম চেঞ্জ ডিপ স্টেটের দ্বারা হয়েছে। তিনি আরো এক ধাপ এগিয়ে বলছেন, পৃথিবীর অনেক দেশেই অস্বাভাবিক উপায়ে যে সরকার পতন হয় তার সঙ্গে ডিপ স্টেট জড়িত থাকে। তিনি আরো বলেছেন, আমেরিকার সঙ্গে যে অসম বাণিজ্য চুক্তি হয়েছে, সেই বাণিজ্য চুক্তির সময় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হওয়া সত্ত্বেও তাকে কিছু জানানো হয়নি, তিনি কিছু জানেন না। একটা কিচেন ক্যাবিনেট ছিল, সেই কিচেন ক্যাবিনেট এই ডিসিশন নিত। মেইনলি তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা, এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, এবং তৎকালীন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির, তারা এটা করেছে। জনাব তৌহিদ হোসেন তার ইন্টারভিউর একটা পার্টি গিয়ে বলছেন, আওয়ামী লীগ শেষ হবে না, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। তিনি স্পষ্টভাবে বলেছেন তার অ্যাসেসমেন্ট যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ পার্টিসিপেট করবে। যদিও তিনি বলেন নাই আগামী নির্বাচনটা কবে হবে, মধ্যবর্তী সময় হবে না বর্তমান সরকারের টেনিউর শেষ হয়ে যাওয়ার পরে হবে। তার এই ইন্টারভিউটা অত্যন্ত প্রণিধানযোগ্য। তিনি পরিষ্কারভাবে অবস্থানটা তুলে ধরেছেন। ইউনূস যাকে মাস্টার মাইন্ড হিসাবে ক্লিন্টন ফাউন্ডেশনে পরিচয় করিয়ে দিয়েছিলেন, জুলাই সন্ত্রাসের যে অন্যতম প্রধান কুশীলব মাহফুজ আলম, তিনি একটা ভিডিও ক্লিপে দেখলাম বলছেন, 24-এর ঘটনায় ছাত্ররা 1%ও দায়ী না। 24-এর ঘটনার পাপের জন্য ছাত্ররা 1%ও দায়ী না। ওল্ড গার্ডরা এটা করেছে। সেই ওল্ড গার্ড কারা সেটা তিনি পরিষ্কার করেননি। অর্থাৎ তিনি সন্ত্রাসে জড়িত ছাত্রদের, এবং যেহেতু তিনি তাদের মাস্টার মাইন্ড, তাদেরকে সেভ করার জন্য বলতেছেন যে ওরা দায়ী না, আমি দায়ী না, এরকম ভাবে। সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি ইন্টারভিউ দিয়ে বলছেন, 32 নম্বর ঠেকাতে রক্ষা করতে না পারা ব্যর্থতা, এবং আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছে সেই চুক্তির তিনি কিছু জানেন না। কিন্তু আমিও সরকারে ছিলাম, সরকারের বৈদেশিক কোনো চুক্তি হলে এই চুক্তির ড্রাফট আইন মন্ত্রণালয়ে যায় এবং সেখান থেকে ভ্যাটিং হয়ে আসে। আইন মন্ত্রণালয়ের অফিসিয়াল চিফ এক্সিকিউটিভ হিসাবে আইনমন্ত্রী অথবা আইন উপদেষ্টা এর দায় এড়াতে পারবেন না, অবশ্যই তারা এটা জানেন। সরকারের পক্ষ অবলম্বন করে, অর্থাৎ ইউনূস সরকারের পক্ষ অবলম্বন করে তীব্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিরোধী ব্যক্তিরা এখন কি বলছে সে বিষয়টাকে আমরা একটু মনে করতে চাই। সাংবাদিক আনিস আলমগীর, তিনি বলছেন যে ওই জুলাই সন্ত্রাসীদের সমর্থন করাটা প্রচন্ড ভুল ছিল, শেখ হাসিনাই সঠিক ছিলেন। তিনি বলছেন ওটা কোনো অভ্যুত্থান ছিল না, ওটা ছিল সন্ত্রাস। তীব্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিরোধী গণমাধ্যমের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব সাংবাদিক মাসুদ কামাল, তিনি স্পষ্টভাবে বলছেন যে শেখ হাসিনাকে অনেকে বলতো তিনি জুজুর ভয় দেখান, আমেরিকা দখল করে নেবে, আমেরিকা রাষ্ট্রের স্বার্থ নষ্ট করে দেবে, ইত্যাদি ইত্যাদি। আমেরিকা চুক্তি করবে, বেসমেন্ট তৈরি করবে, সেন্ট মার্টিন নিয়ে যাবে, পোর্ট দখল করবে। আমরা মনে করতাম শেখ হাসিনা এগুলো জুজুর ভয় দেখিয়ে ক্ষমতায় থাকতে চায়। মাসুদ কামাল কনক্লুশনে বলছেন,
এখন অবস্থা দৃশ্যে মনে হচ্ছে শেখ হাসিনাই সঠিক ছিল, অর্থাৎ চৈতন্যোদয় হয়েছে। সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, বিএনপি ঘরানার সাংবাদিক হিসেবে পরিচিত, বাংলাদেশের অত্যন্ত পরিচিত ব্যক্তি, তিনি বলছেন শেখ হাসিনার বিরোধিতা করেছি, ইউনূসের পক্ষে আর্টিকেল লিখেছি, গণমাধ্যমে প্রতিদিন কথা বলেছি। এখন মনে হচ্ছে আমরা ছাগল, আমরা রাম ছাগল। শেখ হাসিনা একমাত্র সঠিক, সে সঠিক বুঝেছিল। শেখ হাসিনাই বুঝতে পেরেছিলেন, চিনতে পেরেছিলেন এই বিশ্ব পাটপাট ইউনূসকে। বিএনপি ঘরানার সাংবাদিক মোস্তাফিরোজ একইভাবে তিনি কথা বলছেন। সাংবাদিক মাহবুব কামাল তিনি একইভাবে কথা বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করাই ছিল, যারা শেখ হাসিনাকে উচ্ছেদ করে ক্ষমতায় আসছে তাদের মেইন টার্গেট ছিল মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ ধ্বংস করা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটাই হচ্ছে তাদের অবস্থান। এই অবস্থানের বাইরে গিয়ে তাদের কিছু বলার নেই। যারা সন্ত্রাস করেছিল তারা স্বীকারোক্তি দিয়ে বলছে যে আমরা পুলিশ হত্যা করেছি, মেট্রো রেল আঘাত করেছি, আমরা এলিভেটেড এক্সপ্রেস আঘাত করেছি, আমরা টেলিভিশন সেন্টার আঘাত করেছি, আমরা প্রতিটি পুলিশ স্টেশন পুড়িয়ে দিয়েছি, গুড়িয়ে দিয়েছি, মানুষ হত্যা করেছি। তারা একথাও বলছেন আমরা সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহিতার কাজ করে এগুলো করেছি। পরিত্রাণের জন্য কেউ ইন্ডেমনিটি নিয়েছেন, কেউ বলেন আমরা জড়িত ছিলাম না, কেউ বলেন আমাদের অতীতে ভুল হয়ে গেছে, কেউ বলেন শেখ হাসিনা সঠিক ছিল, বুঝতে পারিনি। এভাবেই আত্ম উপলব্ধি তাদের আসছে। ইদানিং আবার দেখলাম সেই জুলাই সন্ত্রাসের এক নাবালক বলছেন যে ভায়োলেন্স করার অভিজ্ঞতা আমাদের আছে, প্রয়োজনে আবার ভায়োলেন্স করব। আর বেটা, ভায়োলেন্স করার জন্য বিশ্বখ্যাত ভায়োলেন্স করা ব্যক্তিরা ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান, আগা মোহাম্মদ ইয়াহিয়া খান, জেনারেল টিক্কা খান, তাদের সশস্ত্র বাহিনী সহ ভায়োলেন্স করে দেশে নিরস্ত্র বাঙালির কাছে টিকতে পারে নাই। বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের নেতৃত্বে নাকে খত দিয়ে সারেন্ডার করে যেতে হয়েছে। তোরা কিসের ভায়োলেন্স করবি? তোরা প্রায়শ্চিত্ত করার জন্য প্রস্তুতি নে। শেখ হাসিনা দেশে ফিরবে এবং তিনি কোনো প্রতিহিংসাপরায়ণ মানুষ না, কিন্তু সংবিধান লঙ্ঘন করা, অপরাধ করা, খুন করা, নাশকতা করা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করা, এ জাতীয় যে ফৌজদারি অপরাধ হয়েছে সে অপরাধের তো বিচার অবশ্যই হতে হবে। ভায়োলেন্সের ভয় কেউ দেখাবেন না। জিয়াউর রহমানও বঙ্গবন্ধু কন্যাকে দেশে আসতে দেননি, ঠেকাতে পারেননি। সেনা সমর্থিত সরকার ফখরুদ্দিন মঈনুদ্দিনরা 2007 সালের 7 মে শেখ হাসিনার আগমনকে ঠেকাবার চেষ্টা করেছিল। তারা নোটিফিকেশন দিয়ে কোনো বিমান তাকে বহন করতে পারবে না এমন চেষ্টাও করেছিল, ঠেকাতে পারেনি। 21 আগস্ট শেখ হাসিনা সহ তার সমস্ত রাজনৈতিক সহকর্মীদের হত্যা করার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গ্রেনেড নিক্ষেপ করে তাকে আতঙ্কিত করার চেষ্টা করা হয়েছে, তাকে রাজনীতির থেকে সরে যাওয়ার জন্য বাধ্য করার চেষ্টা করা হয়েছে, পারেনি। চট্টগ্রামের লাল দিঘি ময়দানে ব্রাশ ফায়ার করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, পারেনি। কোটালীপাড়ায় 76 কেজি ওজনের বোমা পুঁতে রেখে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, পারেনি। অন্তত 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের ডিপ স্টেট হচ্ছে আওয়ামী লীগের জনসাধারণ। আওয়ামী লীগের ডিপ স্টেট হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে তারা সবাই। যারা অন্যান্য দল করেন, আওয়ামী লীগ করেন না, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে তারা বলতেন শেখ হাসিনা বারবার মুক্তিযুদ্ধের চেতনা বলে, স্বাধীনতা বিরোধী বলে ক্ষমতায় থাকার জন্য। শেখ হাসিনাকে উচ্ছেদ করার পর তাদের উপলব্ধি হয়েছে যে আসলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা, লাল সবুজের পতাকা, স্বাধীনতা, সার্বভৌমত্ব একজনের কাছে নিরাপদ, তিনি শেখ হাসিনা। কাজে শেখ হাসিনার আগমনকে স্বাগত জানাতে শুধু আওয়ামী লীগ না, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের শিক্ষক, সাংবাদিক, শিল্পী, বুদ্ধিজীবী, এমনকি অন্যান্য রাজনৈতিক দলের সকলেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ বাংলাদেশে ছিল, আছে, আগামীতেও থাকবে। আমরা ঋত গৌরব পুনরুদ্ধার করব। ক্রমান্বয়ে জুলাই সন্ত্রাসীরা আত্ম উপলব্ধি করে তাদের পৃষ্ঠপোষকরা বুঝতে পেরে স্বীকারোক্তি করছে, অনুশোচনা করছে। শেখ হাসিনা আবার বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার ট্রাকে ফিরিয়ে আনবেন, যেভাবে 21 বছর রাস্তায় থাকা মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করেছিলেন 96 নির্বাচনের মধ্য থেকে, যেভাবে তিনি দাম্ভিকতা চূর্ণ করে দিয়ে যুদ্ধ অপরাধীদের বিচার করেছিলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছিলেন, বুদ্ধিজীবী হত্যার বিচার করেছিলেন, বিপর্যস্ত পড়ে থাকা অসহায় বিপন্ন বাংলাদেশকে তিনি উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিলেন। নিজের টাকায় পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কর্ণফুলী নদীর নিচে টানেল, প্রতিটা গ্রামে বিদ্যুৎ, প্রতিটা জায়গায় টেকনোলজি পৌঁছে দেওয়া সহ বাংলাদেশের ধনী দরিদ্রের ব্যবধান দূর করে যে অভাবনীয় পরিবর্তন শেখ হাসিনা এনেছিলেন, তাকে ইউনূস অন্তত 100 বছরের পিছনে নিয়ে গেছে। শেখ হাসিনার তীব্র সমালোচক সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদের কথা বলেই শেষ করব। তিনি বলেছেন, জনগণের কাছে, দেশের মানুষের কাছে আমি ক্ষমা চাই। আমি শেখ হাসিনাকে ফেসিস্ট বলতাম, আসলে শেখ হাসিনা ফেসিস্ট না, সে ন্যাশনালিস্ট, সে পেট্রিয়টিক। তিনি বলছেন আমি ক্ষমা চাই, আর কোনোদিন শেখ হাসিনাকে ফেসিস্ট বলবো না। আমার ডিকশনারি থেকে ফেসিস্ট শব্দ মুছে দিলাম। ইউনূস বিশ্ববাটপার, ইউনূস দুর্নীতিবাজ, ইউনূস বাংলাদেশ ধ্বংস করেছে, সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছে। ক্রমান্বয়ে সবার উপলব্ধি হচ্ছে যে শেখ হাসিনার বিকল্প একমাত্রই শেখ হাসিনা। ইনশাআল্লাহ সেদিন খুব দূরে নয়, তিনি আবার বাংলাদেশে ফিরে গিয়ে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ গতিতে সকলকে নিয়ে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। এর আগের সরকার 15 বছর 6 মাস সময় পেয়েছে।
এই সরকার 5 মাস সময় পাবে কিনা এটা নিয়ে তো ভয় লাগছে এখন। প্রধানমন্ত্রী তো খুব সিরিয়াস, উনি তো রামিসার বাসায় ছুটে গেলেন, ধর্ষণের শিকার এই শিশু, উনি তো এক মাসের মধ্যে বিচারের প্রতিশ্রুতি দিলেন, আবার ওখানে তাদের মন্ত্রীদের কি অবস্থা হলো যদি বলতেন একটু, এখানে কি আমরা রিয়াকশন পাই? দেখুন, আমি আজকে একটা পরিসংখ্যান দেখছিলাম, গত 1 মাসে মাদ্রাসায় বলাৎকারের শিকার হয়েছে 100 শিশু। এরপরে যদি আপনি ধর্ষণের পরিসংখ্যানে আসেন, 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে, 47 জন মৃত্যুবরণ করেছে। এর মধ্যে প্রধানমন্ত্রী শুধু রামিসার বাসায় গেছেন, আমরা এটাকে সাধুবাদ জানাই। এবং উনি সেই সঙ্গে এটাও বলছেন 1 মাসের মধ্যে বিচার কার্য সম্পন্ন হবে। উনি কি বিচারক? উনি কি বিচার বিভাগ? এমনকি বিচার বিভাগও কি বলতে পারে কতদিনে ট্রায়াল কমপ্লিট হবে? আপনি বলতে পারি আমরা 1 মাসের মধ্যে বিচার চাই, আমরা কালকের মধ্যে বিচার চাই, আমরা আম জনতা আমরা বলতে পারি। কিন্তু দায়িত্বশীল পদে থেকে কেউ কি বলতে পারে 1 মাসের মধ্যে বিচার হবে? 1। 2 হলো, দেখুন এই যে রামিসার বাসায় যাওয়া, এটা ভালো নিশ্চয়ই ভালো, কিন্তু তাহলে সেই প্রধানমন্ত্রী, সেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেই আইনমন্ত্রীকে ভুয়া স্লোগান দিয়ে মানুষ ধাওয়া দিল কেন? রীতিমতো ধাওয়া, কারণ আমি দেখেছি তাদেরকে কর্ডন করে কোনো মতে গাড়িতে ঢোকানো হয়েছে। কেন মানুষের মধ্যে এই ক্ষুব্ধতাটা কেন? এই জবাব তো এই সরকারকে বের করতে হবে, কারণ এর আগের সরকার 15 বছর 6 মাস সময় পেয়েছে, এই সরকার 5 মাস সময় পাবে কিনা এটা নিয়ে তো ভয় লাগছে এখন। কারণ 3 মাস যেতে না যেতেই যেই সরকারের প্রধানকে ভুয়া শুনে গাড়িতে গিয়ে লুকাতে হয়, সেই সরকার আর কয় মাস চলতে পারবে এই দেশে? এটা তো একটা প্রশ্ন। মানুষ খুব স্মার্ট, আমি কিন্তু আপনার মতো এই প্রশ্ন অনেককে করেছি যে আগে তো প্রধানমন্ত্রীকে কখনো ট্রাফিকে আটকে থাকতে আমরা দেখি নাই, আগে তো প্রধানমন্ত্রীকে কখনো ভিকটিমের বাসায় একেবারে প্রথম চোটেই দৌড়ে যেতে দেখি নাই, আগে তো প্রধানমন্ত্রীকে কখনো প্রতি শুক্রবারই কখনো প্রতিবন্ধী শিশুর বানানো গাড়ি কিংবা কখনো কাভার্ড ভ্যান চালাতে দেখি নাই, আমরা তো কখনো আগের প্রধানমন্ত্রীকে মানে এত ক্যাজুয়াল পোশাকে দেখি নাই, স্ত্রীকে নিয়ে গাড়ি চালাতে দেখি নাই, বর্ষণ মুখর সন্ধ্যা উপভোগ করতে দেখি নাই, কিংবা স্ত্রীর হাত ধরে বৃষ্টিতে ভিজতে দেখি নাই, স্ত্রী মানে পার্টনারের হাত ধরে বৃষ্টিতে ভিজতে দেখি নাই। তাহলে এই প্রধানমন্ত্রীর উপর আপনাদের এত ক্ষুব্ধতা কেন? তাই তো আমারও সেই প্রশ্ন। মানুষ এক কথায় চট করে বলে ফেলে স্টান্টবাজি, কিন্তু আমরা ভালোই বুঝি, মানে এই বিষয়গুলোকে যে মানুষ স্টান্টবাজি হিসেবে দেখছে, এটা সম্ভবত প্রধানমন্ত্রীর চারপাশে থাকা চাটুকাররা বাদে বাকি বাংলাদেশ বুঝতে পারছে। সো এগুলো তো খুব ভয়ের ব্যাপার। সে কারণেই কিন্তু রাষ্ট্রের বড় পদে যারা যান, বিশেষ করে আমাদের মতন দেশ, যেই দেশে অনেক নাই, যেদিকেই দেখবেন সেদিকেই নাই, খাবার নাই, মূল্যস্ফীতি, অর্থনৈতিক মন্দা, নানান রকম নাইয়ের মধ্যে আমরা বাস করি, স্বাস্থ্যসেবা নাই, শিক্ষা ভালো পরিবেশ নাই, এই নাইয়ের মধ্যে যারা প্রধান হন তাদেরকে খুব সিলেক্টিভলি, খুব মাইনিউটলি তার চারপাশের মানুষকে সিলেক্ট করতে হয়। তারা যদি চারপাশে ভুল মানুষ নিয়ে ঘোরেন, তার পরিণতি না খুব সিরিয়াস হয়। আনন্দবাজার পত্রিকা একটি সাম্প্রতিক 19 তারিখে একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে, যেখানে শেখ হাসিনা বলেছেন যে তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন। আর এই টাইমস, এটা বাংলাদেশের পত্রিকা, তারা একটা নিজস্ব স্টোরি করেছে, এটা আনন্দবাজার। সেখানে তারা বলেছে যে শেখ হাসিনা মামলা ফেস করতেই দেশে ফিরবেন, ওটা ওদের নিজস্ব স্টোরি। এরপরে আমরা দুজন সাবেক উপদেষ্টার বক্তব্য দেখেছি। আসিফ নজরুলের আগে কিন্তু মাহফুজ আলম বলেছেন, তিনি ঠিক শেখ হাসিনার বিষয়টা বলেননি, তিনি বলছেন আওয়ামী লীগ সেদিনই ফিরেছে যেদিন 24-এর মুখোমুখি করা হয়েছে 71-কে। আর আমাদের আসিফ নজরুল সাহেব, আরেকজন উপদেষ্টা সাবেক, তিনি বলেছেন আসলে আওয়ামী লীগ ছিলই, কিন্তু ফিরেছে তার অধ্যত্ত, তার ধৃষ্টতা। আমার এ নিয়ে মন্ত্রীদেরও বক্তব্য আছে, আমরা শুনবো। আমার প্রশ্ন, আপনি কি মনে করেন শেখ হাসিনাকে আসলেই ফিরবেন? কি মনে হয় সব কিছু মিলে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না সেটা সময় বলবে, কিন্তু মাহফুজ আলম যে স্ট্যাটাসটা দিয়েছেন, আওয়ামী লীগ ফিরে আসছে, আমি যদি প্রশ্ন করি আওয়ামী লীগ ফিরে আসছে মানে কি আওয়ামী লীগ কি ছিল না? আওয়ামী লীগ ছিল, এবং আওয়ামী লীগ হয়তো চাপে ছিল, দল নিষিদ্ধ হয়েছে, মামলা হয়েছে, নেতারা বিদেশে চলে গেছে, কর্মীরা অনেক দীর্ঘ সময়, 2 বছর একটা লম্বা সময় দিগ্ভ্রান্তের মতন ছিল, কিন্তু ছিল বাংলাদেশে। সে কারণেই আমরা দেখতে পাই যে এই নির্বাচনে ভোটের পার্সেন্টেজ যখন আমরা দেখি 38 to 40% উপরে অ্যাকচুয়ালি ভোট কাস্ট হয় নাই। সো এই যে বাকি মানুষগুলো, তারা কেউ হয়তো আওয়ামী লীগের কর্মী, কেউ হয়তো সমর্থক, কেউ হয়তো ভোটার, তারা মনে করেছে যে এই নির্বাচনে গিয়ে আমার কি লাভ যেখানে আওয়ামী লীগ নাই। সো এই যে আওয়ামী লীগের প্রতি সমর্থন, ভালোবাসা, এটা খুব স্বাভাবিক, কারণ এই দলটি দীর্ঘ সময়ে বাংলাদেশে রাজনীতি করেছে। পাকিস্তান আমলে এই দলটির জন্ম হয়েছে, 70-এর উপরে বয়স এই দলটির, এবং বাংলাদেশের মুক্তির সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এই দলটির নেতৃত্বে হয়েছে, এবং তারপরে বাংলাদেশে দীর্ঘ সময় আওয়ামী লীগ কখনো সরকারি দলে কখনো বিরোধী দলে থেকেছে। সো আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ হারিয়ে গেছে,
কথাটি বললে কারো কারো হয়তো ভাল লাগবে, কেউ কেউ হয়তো এক ধরনের আত্মতৃপ্তিও পেতে পারেন, কিন্তু বাস্তবতা হলো আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগ আছে। আমাদের যেই জায়গাটায় প্রশ্ন যে তাহলে ফিরে আসার কথা কেন বলা হচ্ছে, বা আসিফ নজরুল যেটা বললেন ফিরেছে তাদের দম্ভ, আপনি বললেন ঔদ্ধত্য, ধৃষ্টতা ইত্যাদি ইত্যাদি। আমি যদি পাল্টা প্রশ্ন করি, যখন গত 17 মাস অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে 3 মাস এই নির্বাচিত বিএনপি সরকার, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 1.5 বছর 2 বছরের কাছাকাছি সময়টিতে আপনি ন্যূনতম সুশাসন নিশ্চিত করতে পারেন নাই, যখন আপনি একটার পর একটা মব দেখে চোখ বন্ধ করে থেকেছেন, যখন মেয়েদেরকে লাঞ্ছিত হতে দেখেছি এবং আমরা দেখেছি যারা লাঞ্ছনা করছে তাদেরকে ফুলের মালা দিয়ে থানা থেকে বরণ করে নিয়ে আসা হচ্ছে, যখন আমরা দেখেছি ভয়াবহ রকম দক্ষিণ পন্থার উত্থান ঘটেছে গত 2 বছরে, যখন আমরা দেখেছি উগ্রবাদ মৌলবাদ একটা ভয়াবহ রূপ নিয়েছে, যখন আমরা দেখেছি গত কয়েক মাসে 100-এর উপরে শিশু ধর্ষণের শিকার হয়েছে, যখন আমরা দেখেছি ব্যাংকগুলোতে গ্রাহকরা যাচ্ছে ফিরে আসছে খালি হাতে, চিৎকার করছে ব্যাংকের বাইরে দাঁড়িয়ে যে কেন তারা তাদের সামান্য কিছু সঞ্চয় ব্যাংক থেকে তুলতে পারছে না, তখনই তো আওয়ামী লীগ ফিরে এসছে। দেখুন, একটা সরকার যখন বিদায় হয় এবং আরেকটা নতুন সরকার আসে, মানুষ কিন্তু অবচেতনই দুটো সরকারের তুলনা প্রতি মুহূর্তে করতে থাকে, যে ওই সরকারটির সময় আমি কি কি সুবিধা পেয়েছি বা কি কি অসুবিধা হয়েছে, এই নতুন সরকারের সময় আমি কেমন অবস্থা ফেস করছি। এই যে যখন মানুষ এই কম্প্যারিজনের মধ্যে যায়, তখন কিন্তু মানুষ অটোমেটিক্যালি তার ভেতরকার যে জাজমেন্ট সেটা দিতে শুরু করে। সো এই জাজমেন্টে যদি মানুষ মনে করে, মেজরিটি যারা কোনো দল করে না, যারা কোনো বিশেষ মতের সমর্থক নয়, তারা কোনো দলের পদে নাই, যারা মন্ত্রী এমপি হবে না, সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ, তারা যখন এই কম্পেয়ার করে দেখে যে না হয়তো আগের সময় তারা বেটার নিরাপদ বোধ করেছে। আওয়ামী লীগের সময় কিন্তু ভয়াবহ দুর্নীতি হয়েছে হারুন ভাই, কিন্তু সেই দুর্নীতিটা হয়েছে অনেক উপরের পর্যায়ে, মানে মেগা প্রকল্প, মেগা দুর্নীতি। এই দুর্নীতি কিন্তু ওই যেই লোকটা রাস্তায় ফল বিক্রি করে তার ঘাড়ে এসে পড়ে নাই, বা যেই মধ্যবিত্ত দম্পতি বিকালবেলা হয়তো ফুচকা খেতে বের হয়, এটাই তাদের আনন্দ, এইটুকুই তাদের এখন কি মাইক্রো লেভেলের কাছে। সেটাই আমি বলছি যে এখন যেটা হয়েছে, যেই দম্পতি হয়তো 50,000 টাকা ইনকাম করে, একটা বাচ্চা, বিকালবেলা সে যাচ্ছে নাটক দেখতে, মোহাম্মদপুরে বাসা, সে যখন ফেরার সময় ছিনতাইকারীর কবলে পড়ে, এবং যেটা এত রিপিটেডলি হতে থাকে যে ওই এলাকাটাই একটা ভয়ের জোন হয়ে যায়, তখন কিন্তু সে মনে করে আরে আমি তো আগে ভালো ছিলাম, কারণ তার পরিবারে কেউ তো গুম হয় নাই, তার পরিবারে কেউ তো এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয় না, সে তো রাজনীতি করে না সরাসরি, সে কম্পেয়ার করবে আগের সময় তো আমাকে এভাবে ছিনতাইকারী ধরতো না। কিংবা ধরুন যেই ব্যবসায়ীটা ফুটপাতে ফল বিক্রি করে, আমার বাসায় যে সাহায্য কর্মী থাকে তার 2 ছেলে রাস্তায় ফল বিক্রি করে, তাদেরকে এখন রাস্তায় ফল বিক্রি করতে দেয় না। আগে তারা বলতো যে প্রতিদিন 70 টাকা বা 100 টাকা করে চাঁদা দিয়ে তারা ওই জায়গাটাতে ফল বিক্রি করতে পারতো, কিন্তু এখন চাঁদাও নিচ্ছে না, কেউ বসতেও দিচ্ছে না, বলে এখন তো তাহলে আমরা চলতেই পারবো না। বাংলাদেশের সকল প্রান্তের জুলাই সন্ত্রাসীরা, মানে জুলাই যোদ্ধা যাদেরকে বলা হয়, যারা জুলাই আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, যারা জুলাই আন্দোলন পরবর্তী ইউনূসের শাসনামলে সর্বোচ্চ সুবিধাভোগী, এদেরকে বাংলাদেশের মানুষ যেখানেই পাচ্ছে সেখানেই বেধড়ক পেটাচ্ছে, যেখানেই পাচ্ছে সেখানেই লাঞ্ছিত করছে, সেইখানে তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। গতকাল ঝিনাইদহে যে ঘটনা নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে ঘটেছে, ঝিনাইদহ কিংবা কুষ্টিয়া কোথাও একটা হবে মনে পড়ছে না, সেখানে ছাত্র দলের একজন নেতার মামলার পর এনসিপির একজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। এটা নিয়ে জুলাই জঙ্গিরা সার্জিস, হাসনাত, নাহিদ এদের মারাত্মক ব্যথা শুরু হয়ে গেছে। শুধু এদের ব্যথা না, প্রত্যেকটা পর্যায়ের জুলাই সন্ত্রাসীরা ব্যাপক শঙ্কিত, তারা মারাত্মক শঙ্কার মধ্য দিয়ে দিন পার করছে। এই নিয়ে গতকাল অনেকগুলো ভিডিও দেখলাম, ভিডিও দেখানোর প্রয়োজন নাই কারণ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন যে তারা কোথাও পরিচয় দিতে পারে না, তারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তারা জুলাই যোদ্ধা, তারা জুলাইয়ের সম্মুখ সারিতে অগ্রণী ভূমিকা পালন করেছে স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিতরণ করার ক্ষেত্রে। এখন তাদেরকে বাংলাদেশের মানুষ কেন পেটাচ্ছে, তাদেরকে বাংলাদেশের মানুষ কেন দেখতে পারে না, তাদের নাম শুনলে কেন বাংলাদেশের মানুষ থুথু মারে, এটার অনেক কারণ আছে। জুলাই যোদ্ধা ভাই ও বোনেরা, বিশেষ করে সার্জিস, হাসনাত, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, জুলাই আন্দোলনের পূর্বে যখন জুলাই আন্দোলন জমজমাট হয়নি তখন তোমরা কিন্তু স্লোগান দিয়েছিলে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যতগুলো স্লোগান আছে প্রত্যেকটা স্লোগান দিয়ে তোমরা বাংলাদেশের সকল পর্যায়ের মানুষের অনুভূতি নিয়ে খেলাধুলা করেছো, তাদেরকে প্রভাবিত করেছো। প্রভাবিত করে একটা পর্যায়ে তোমরা সেই মানুষগুলোকে রাস্তায় নামিয়ে আনতে সক্ষম হয়েছ। কিন্তু 5 তারিখের পর তোমরা যার নামে স্লোগান দিয়ে আন্দোলন জমিয়ে ফেললা, সেই বঙ্গবন্ধুকে অসম্মান করলা। 5 তারিখ অভ্যুত্থানের পর, জঙ্গি আন্দোলনের পর তোমরা যে চরিত্র দেখিয়েছো, যেই পোল্টি মেরেছো, সেটা কি বাংলাদেশের মানুষ ভুলে গেছে? এই পোল্টিগুলা কি 5 আগস্টের আগে তোমরা বাংলাদেশের মানুষকে বলেছিলা? তোমরা কি বলেছিলা রিসেট বাটন টিপে মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টাই ফেলবা, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান ছুঁড়ে ফেলবা, বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য ভেঙে ফেলবা, বুলডোজার দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূতিকাগার ধানমন্ডি 32কে তোমরা ঘুরিয়ে দিবা, আগুন জ্বালিয়ে দিবা বলেছিলা, মাজার ভেঙে ফেলবা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নন ডিসক্লোজার চুক্তি করবা, দেশ বিক্রির চুক্তি করবা, জনগণের রায় নিবা না, এই ধরনের কথা কি তোমরা 5 আগস্টের আগে বলেছিলা? দেশের নাম পরিবর্তন করে ফেলবা বলেছিলা?
জাতীয় সঙ্গীত পাল্টায় ফেলবা বলেছিলা? জাতীয় সঙ্গীত লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, একজন হিন্দুর লেখা সঙ্গীত কেন 98% মুসলিমের দেশে জাতীয় সঙ্গীত হবে বলেছিলা? 71-এর জায়গায় 24-কে প্রতিস্থাপন করবা বলেছিলা? একবারের জন্য বলেছিলা? বলো নাই তো। আওয়ামী লীগের নেতাকর্মীদের কিংবা তাদের সমর্থকদের সকল শিল্প কারখানা, শিল্প প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিবা বলেছিলা? দেশের একমাত্র টায়ার ফ্যাক্টরি জ্বালাই দিবা বলছিলা? বুকে হাত দিয়ে বলতে পারবা? একটাও বলো নাই ভাই। শেখ হাসিনার বিচার করার তোমরা কারা ভাই? তোমরা কোন হরিদাস পাল বলো তো আমাকে? তোমরা শেখ হাসিনার বিচার করবা? তোমরা তো নির্বাচিত সরকারই না। ইউনূসের সরকার যেভাবে গঠিত হয়েছে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রেফারেন্স দিয়ে, ওইটা অবৈধ। বিচারপতিদের যেই স্বাক্ষরের কথা বলা হয়েছে, তৎকালীন সময়ে তারা সেনাবাহিনীর কাছে হেফাজতে ছিল। স্বাক্ষর কে করেছে? ডিপ স্টেট, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে সেই সরকারের সাংবিধানিক বৈধতা নাই, আইনি ভিত্তি নাই। সেই সরকারের আয়োজিত নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসছে তারা কি বৈধ? তারা কি নির্বাচিত? আওয়ামী লীগকে নিষিদ্ধ করছো, জনগণের ম্যান্ডেট নিছিলা? নির্বাচনে জনগণকে ভোট দিতে দিয়েছো আওয়ামী লীগের পক্ষে? তারা কোনো রায় দিয়েছে? দেয় নাই তো। জুলাই গণঅভ্যুত্থান কেমনে হয়? এই দেশে কি গণঅভ্যুত্থান আর হয় নাই? জনগণ জানে না গণঅভ্যুত্থান কাকে বলে? গণঅভ্যুত্থান কি জিনিস? কোটা আন্দোলনের দাবি কি ছিল? এক দফা ছিল না তো। বৈষম্য দূর করা। বাংলাদেশের মানুষ কি ভুলে গেছে? পৃথিবীর প্রত্যেকটা দেশে অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা সরকার গঠন করা হয় শুধুমাত্র নির্বাচন আয়োজন করার জন্য। নেপালের ক্ষেত্রে দেখো নাই? তোমরা যে দেশটাকে প্রতিশোধ পরায়ণ বানাবা, হত্যার উপত্যকা বানাবা, মৃত্যু উপত্যকা বানাবা, এই ম্যান্ডেট তোমাদেরকে কে দিয়েছিল? বলেছিল তোমরা 5 আগস্টের আগে যে দেশটাকে মৃত্যু উপত্যকা বানাবা, আওয়ামী লীগকে নিধনের প্রচেষ্টা চালাবা? বলেছিলা? এইসবের একটা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবা? পারবা না, কারণ এই উত্তরগুলো তোমাদের কাছে নাই। এইসব যদি তোমরা আগে বলতা, 5 আগস্টের আগে, এই তথাকথিত আন্দোলনে বাংলাদেশের অধিকাংশ মানুষ হিসু করে দিত। সমর্থন অনেক পরের কথা। রাস্তায় জীবনেও নামতো না, উল্টো তোমাদের পিটিয়ে ছালবাগল তুলে ফেলতো। বিশ্বাস করো এটা? মানো? এখন বুঝতেছো না কি হচ্ছে? আমরা ঠিক বুঝেছিলাম এইটা রাজাকারদের ষড়যন্ত্র, এটা জামাত শিবিরের আন্দোলন। সামনের সারিতে সমন্বয়ক নামধারী এই গুপ্তদেরকে রেখে তার আন্দোলন সুসংগঠিত করেছে, আড়াল থেকে শিবির সর্বাত্মক সহায়তা করেছে, সবকিছু করেছে। পরবর্তীতে প্রমাণ হয়ে গেছে না? এই যে দেশটাকে 50 বছর পিছিয়ে দিলা, এই যে শিল্প কারখানাগুলো ধ্বংস করেছো, এগুলো মেরামত করতে 60 থেকে 70 হাজার কোটি টাকার প্রয়োজন। এই টাকা কে দেবে? মেট্রো রেল 52 হাজার কোটি টাকা খরচের মাধ্যমে করা হয়েছে, যেটা এখন করতে লাগবে 94 হাজার কোটি টাকা। এই অতিরিক্ত অর্থ ব্যয় কে করবে? এই টাকা কে দেবে? তোমরা দিবা? এই অতিরিক্ত 42 হাজার কোটি টাকা বাড়লো কেন বৈষম্যহীন বাংলাদেশে? 3 লাখ কোটি টাকা সরকার লোন নিয়েছে, তারপরেও বাংলাদেশে গত 2 বছরে কোনো উন্নয়ন কার্যক্রম হয়নি কেন? প্রত্যেকটা উন্নয়ন কার্যক্রম বন্ধ কেন? শেখ হাসিনা তো এখন বাংলাদেশে নাই। 32 নাম্বার, যেখান থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, যেখান থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া হয়েছে, সেই 32 নাম্বারের যে প্রামাণ্য দলিল, এগুলো হারিয়ে ফেললো, জ্বালিয়ে দিলা। এগুলা কি আর কখনো বাঙালি ফেরত পাবে? রেপ্লিকা বানানো যাবে, বাট অরিজিনাল যে নথিগুলো ছিল সেগুলো কি বাংলাদেশের মানুষ ফেরত পাবে? তোমরা কি ভাবছো তোমাদের বিচার হবে না? ইউনূসের যে পুরো গং, এদের বিচার হবে না? এনসিপির বিচার হবে না? জামাত বিএনপির বিচার হবে না? যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলা করেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জ্বালিয়ে দিয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া গতকাল বলেছে ভায়োলেন্স করেছে তারা জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময়। এত কিছুর পরেও, এত প্রমাণের পরেও তোমরা কি বলতে চাচ্ছ এটা একটা অভ্যুত্থান ছিল? এটা কোনোদিন অভ্যুত্থান ছিল না, এটা স্রেফ জঙ্গি হামলা ছিল। বাংলাদেশের প্রচলিত আইনের মাধ্যমে তোমাদের বিচার হবে, বাংলাদেশ আওয়ামী লীগ তোমাদের বিচার করবে। আমি কোনো হুমকি ধামকি দিচ্ছি না, আমি স্রেফ তোমাদেরকে মনে করিয়ে দিলাম জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের আগে যখন আন্দোলন সুসংগঠিত হয়নি, আন্দোলনের উত্তাপ সারা দেশে ছড়িয়ে পড়েনি, তখন যদি তোমরা এই ধরনের চিন্তা চেতনা যেগুলো 5 আগস্টের পর তোমরা করেছো, বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ করতা, বাংলাদেশের মানুষ জানতো, কোনোদিনও তোমাদের এই আন্দোলনে সমর্থন দিত না। এটাই বাস্তবতা। সুতরাং এখন জুলাই যোদ্ধা পরিচয় দিলে বাংলাদেশের মানুষ কিল ঘুষি মারবে, থাপ্পড় মারবে, এটা খুব স্বাভাবিক। এবং এই দায় তোমাদেরকে আজীবন বয়ে বেড়াতে হবে, যেমনটা বয়ে বেড়াচ্ছে জামাত 71-এ গণহত্যাকারী, যারা বাংলাদেশ চায়নি। একইভাবে তোমাদেরকে বাংলাদেশের মানুষ, ভবিষ্যৎ প্রজন্ম ঘৃণা করবে বাংলাদেশটাকে 50 বছর পিছিয়ে দেওয়ার জন্য। এটাই বাস্তবতা। কোনোদিনও তোমরা, তোমাদের পরিবার, তোমাদের আত্মীয় স্বজন বাংলাদেশে মাথা উঁচু করে বাঁচতে পারবে না। এটা বাস্তবতা। এখানে হুমকি ধামকির কিছু নাই, এটাই রিয়েলিটি। কারণ যে অন্যায় করেছো, এই অন্যায়ের শাস্তি আজীবন বয়ে বেড়াতে হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।